আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। খেলা শেষে অধিনায়ক শান্তকে ফোন করে প্রধান উপদেষ্টা বলেন, পুরো জাতি এই অর্জনে গর্বিত। দেশে ফেরার পর দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। অপরদিকে এক ভিডিও বার্তায় খেলোয়াড়, কোচ সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান ক্রীড়া উপদেষ্টা। দেশের ক্রান্তি লগ্নে এ জয় মানুষের মনে স্বস্তি যোগাবে বলে মনে করেন তিনি। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতিও। দুটি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালসদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরও সুখবর পেতে চাই। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে শান্তদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে অভিনন্দন জানান তিনি লেখেন, মেধার ভিত্তিতে দেশে ক্রিকেট পরিচালিত হলে ভবিষ্যতে আরও ভালো দিন আসবে। এবার অন্যান্য প্রসঙ্গ। বৈধ অবৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মধ্যরাত থেকে শুরু হচ্ছে অস্ত্র ও মাদক উদ্ধারে দেশব্যাপী যৌথ অভিযান। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাদক বড় সমস্যা, গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সরকার কাজ করছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শেখ হাসিনার পতনের পর দেশব্যাপী বিভিন্ন থানায় হামলা করে লুটপাট করা হয় অস্ত্র ও গোলাবারুদ। গত ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে সরকার। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে লুট হওয়া ও বৈধ অবৈধ সব অস্ত্র মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বুধবার রাত ১২টা থেকে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। অভিযান চলবে মাদকের বিরুদ্ধেও। স্বরাষ্ট্র উপদেষ্টার আশা, আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপন হবে। মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে। গার্মেন্টস খাতে ষড়যন্ত্র করে শ্রমিকদের উস্কে দেওয়া হচ্ছে মনে করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে। যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো পায়তারা এবং ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণ করা হবে। পরিস্থিতি ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা সরকারের। যেই ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলোর বিষয়ে আমরা। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। এর আগে আরেক বৈঠকে শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। শাকিলা করিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। সকাল 10:30টায় ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গিয়ে এই বৈঠক করেন। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, তারা বর্তমান সরকারকে সমর্থন করেন। বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগের কথা তুলে ধরেন। উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য, এবং সামনেও আমরা আপনার সাথে থাকব। কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে। সরকারের কয় মাস হয়েছে? 1 মাসও তো হয় নাই, এখন 1 মাসও হয় নাই। এর মধ্যে সব কিছু একবারে ঠিক করে ফেলবে এটা তো
সম্ভব না। দুপুরে বিভিন্ন দৈনিক পত্রিকার ২০ জন সম্পাদকের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি সম্পাদকদের জানান, সংযুক্ত আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত যে ৫৭ জনকে অপরাধের সাজা দেওয়া হয়েছিল তাদের ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে সম্পাদকদের পক্ষ থেকে কথা বলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। বৈঠকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের প্রস্তাব করা হয়। প্রফেসর ইউনূস এবং তার সরকারের যে কর্মকাণ্ড, আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন উপদেষ্টার সচিব। প্রধান উপদেষ্টার সাথে সম্পাদকদের বৈঠকে উঠে আসে সরকারের মেয়াদ ইস্যু। কেউ কেউ সরকারের মেয়াদ ২ বছরের পক্ষে বললেও বেশিরভাগই বলেছেন সরকারের কাজের উপর নির্ভর করবে মেয়াদ। যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকেন, মানে এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করে, সবাই বলেছেন যে মিনিমাম ২ বছর বা ২ বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। গণমাধ্যমের ওপর কালা কানুন বাতিলের দাবি জানিয়েছেন সম্পাদকরা। মিডিয়া কমিশন গঠনের কথাও বলেছেন অনেকে। একই সাথে সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব এসেছে বৈঠকে। শাকিলা করিম, RTV, ঢাকা। সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে দেশকে ব্যর্থ ও নতজানু রাষ্ট্রে পরিণত করতেই পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ বিএনপির। দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ এই অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী দেশের যোগ সাজশে এই ঘটনা ঘটিয়েছেন শেখ হাসিনা ও তার দল। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। জাহিদ রহমানের সহায়তায় রিপোর্ট করছেন খান আলামিন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে দেশের ইতিহাসে নারকীয় হত্যাকাণ্ডে বাহিনীটিতে কর্মরত ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। যে এই নারকীয় হত্যাকাণ্ডের নতুনভাবে বিচার করে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এমন নিন্দনীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। পিলখানার অভ্যন্তর থেকেই ৩৮ জন সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। নির্মোহ এবং উন্মুক্ত তদন্ত হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। কৌশলে সেনাবাহিনী সহ দেশকে পরনির্ভরশীল করতেই আওয়ামী লীগ সরকার ঠান্ডা মাথায় এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করে বিএনপি। দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে সেই সময় করা তদন্ত প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন, যেটি প্রকাশ করা যায় নাই, তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন, যাতে করে এই হত্যাকাণ্ডের পূর্বাপর সকল সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে উপর আলোকপাত করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে গণহত্যায় স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে বিচারের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। কেন এখনো এই ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় আনা হচ্ছে? খান আলামিন, RTV, ঢাকা। ১৫ আগস্ট জন্মদিন পালন ও মানবতা বিরোধী অপরাধীদের মদদ দেওয়ায় অভিযোগ সহ মানহানির আলাদা ৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত ৪টি ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত ১টি মামলায় খালাসের আদেশ দেন। শরীয়ত খানের রিপোর্ট। ২০১৬ সালের ৩০ আগস্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। একই বছর ৩ নভেম্বর যুদ্ধাপরাধীদের মদদ দেয়া সহ নানা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ৩টি মানহানির মামলা দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ২০১৭ সালের ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগের আরেকটি মামলা দায়ের করেন একই ব্যক্তি।
বিএনপি চেয়ারপারসনের এসব মামলাগুলোর শুনানির জন্য দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে এসব মামলার বাদীরা আদালতে হাজির না হওয়ায় মামলাগুলো খারিজ করে আসামিকে খালাস প্রদান করেন ঢাকার পৃথক 2 অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণে সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছে। বিজ্ঞ আদালত আজকে ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছে। বিএনপি আইনজীবীদের অভিযোগ 4 বছর আগে বাদীর মৃত্যু হলেও হয়রানি করতেই এতদিন এসব মিথ্যা মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। অর্থাৎ সরকারের ইঙ্গিতে 5 আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি, আদালতে নিবেদন করেছি, আদালত শুধু তারিখের পর তারিখ দিয়ে যেতেন, কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল। শরীয়ত খান, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আরব আমিরাতে বিক্ষোভ করায় দণ্ডিত 57 প্রবাসী বাংলাদেশকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার এই আদেশ দেন তিনি। এছাড়া সাজাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের দেশে পাঠানোর নির্দেশও দেওয়া হয় এই আদেশে। আর এটিকে কূটনৈতিক সফলতা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানাচ্ছেন ইমরুল হাসান। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুসারে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। গেল 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে দেশটিতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে বিভিন্ন মেয়াদে সাজা পান 57 জন প্রবাসী বাংলাদেশি। এদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 1 জনকে 11 বছর এবং বাকি 53 জনকে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তবে কোন প্রক্রিয়ায় তারা মুক্তি পাবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি বলে জানান তিনি। 57 জন যাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল তাদেরকে মাফ করে দিয়েছেন এদেশের মহামহিম রাষ্ট্রপতি। এখন বাকি প্রক্রিয়াটা সম্পর্কে আমরা জানি না, তাদেরকে কিভাবে রিলিজ হবে, মানে তাদেরকে ডিপোর্ট করবেন, এখানে ছেড়ে দেবে, সে বিষয়টা এখানে স্পষ্ট করে। এদিকে এই ঘটনাকে কূটনৈতিক সফলতা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, আরব আমিরাতে বিক্ষোভ করায় আটক প্রবাসী বাংলাদেশিদের ছাড়া পাওয়া কূটনৈতিক সফলতা। এছাড়া প্রবাসীরা যেন কোনোভাবেই ভোগান্তিতে না পড়েন সে চেষ্টাও করা হবে বলে জানান তিনি। ইমরুল হাসান, RTV। গত 15 বছরে জামায়াতে ইসলামের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানী বিজয় সরণিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দিয়ে বলেন, হিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান চায় জামাত। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে লিখতে পারেনি। আগামী দিনে সাংবাদিকদের সহযোগিতায় কাজ করবেন তারা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে আপনারা যারা আছেন সবাইকে সেই সত্যটাকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়ি করে সে পিছনে পড়ে থাকবে। আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে, সামনে দেখতে হবে। এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দিই। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। অডিটর পদকে 10ম গ্রেডে বাস্তবায়ন চেয়ে মন্ত্রণালয়ে স্মারকলিপি ও মানববন্ধন করেছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অডিটররা। দুপুরে রাজধানীর কাকরাইলে সিএনজি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় আন্দোলনকারীরা জানায়, বৈষম্য দূর করতে উচ্চ আদালতের রায় ও আইন উপদেষ্টা এ সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে 2018 সালের 23 ডিসেম্বর থেকে অডিটর পদকে 10ম গ্রেড বাস্তবায়ন চায় তারা। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার জেরে গ্রেপ্তার করা হয়েছে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সোমবার রাতে সন্দীপকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা যায়, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে আরজি করের প্রাক্তন এই অধ্যক্ষ। আজ সন্দীপকে আদালতে হাজির করা হবে। এদিকে খুন ও ধর্ষণের ঘটনায় দোষীর সাজার ব্যবস্থা নিতে বিধানসভায় নতুন বিল আনার পথে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে বিলটি আনা হবে।
এদিন বিলটি নিয়ে বিধানসভায় আলোচনার পর তা পাশ করানো হবে বলে জানা গেছে। এদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজও ধর্মঘট অব্যাহত রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। ভুটানের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলন করেছে জামাল ফাহিমরা। এদিকে ফিটনেস অনুশীলনের পাশাপাশি মাঠের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন হ্যাভিয়ার কাবরেরার শিষ্যরা। বল নিয়ে পজিশনিং ও ট্যাকটিক্যাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেপ্টেম্বরে এই ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি হবে 5 সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে চাংলিমিথান স্টেডিয়ামে। প্যারা অলিম্পিকে প্যারিসে কাল তীর ধনুক হাতে মাঠে নামবে বাংলাদেশের তীরন্দাজ আল আমিন হোসেন। রিকার্ভ এককের প্রি কোয়ার্টার ফাইনালে আল আমিন খেলবেন মেক্সিকোর স্যামুয়েল মলিনার বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হবে আল আমিনের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। এবারের আসরে অংশ নিতে প্যারিস যায় 2 জন তীরন্দাজ। ঝুমা আক্তার 29 আগস্ট পোল্যান্ডের মার্কিতান্তোর সাথে হেরে বাদ পড়েন। চলতি আসরে 22টি ডিসিপ্লিনে মোট ইভেন্ট 549টি, যেখানে 169টি দেশের 4463 জন অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করছে। রাতের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।